আজ আমরা বলছি সেই শক্তিধর দেশের কথা, হ্যাঁ, সোভিয়েত ইউনিয়নের কথা। আপনি হয়তো ভাবছেন এখনকার এই সময় হঠাৎ করে আমি কেন সোভিয়েত ইউনিয়নের প্রসঙ্গ টানলাম। এর পেছনে আছে এক গভীর কারণ। আমাদের সঙ্গে থাকুন, পুরোটা সময় দেখতে পাবেন, আপনারা শুনতেও পারবেন। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনে আমরা রাশিয়ার অতীত, বর্তমান আর ভবিষ্যতে কী লুকিয়ে আছে তা খুঁজে বের করব। চলুন তাহলে শুনে আসা যাক। আপনারা যারা নতুন প্রজন্মের, তারা মুভিতে বা বড়দের কাছে শুনে থাকবেন একসময় সোভিয়েত ইউনিয়ন ছিল দাপট, প্রভাব আর অপ্রতিরোধ্য শক্তির কথা। যারা মাঝবয়সী তারা তো নিজের চোখেই দেখেছেন সোভিয়েত পাওয়ার। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই শক্তি যেন হারিয়ে গিয়েছিল ইতিহাসের পাতায়। তবু ইতিহাস থেমে থাকে না, আপনারা জানেন সেটা, কারণ ছায়ার আড়াল থেকে উঠে এসেছেন এক অদেখা নায়ক, এক আনসান হিরো, যার লিডারশিপে রাশিয়া আবার ফিরছে তার পুরনো শক্তি, পুরাতন গৌরবে। সেই নায়কটাকে আপনারা গেস করতে পেরেছেন? একটু চিন্তা করুন। হ্যাঁ জি, ঠিকই ধরেছেন। আর সেই নায়ক আর কেউ নন, আপনি ঠিকই ধরেছেন, ভ্লাদিমির পুতিন। আধুনিক রাশিয়ার স্থপতি, ইঞ্জিনিয়ার, যে নামেই তাকে ডাকেন না কেন, যিনি নতুন করে গড়ছেন সাম্রাজ্যের চেহারা আর বিশ্বকে মনে করিয়ে দিচ্ছেন রাশিয়া এখনো সেই পুরনো শক্তিধর রাশিয়াই রয়েছে। বন্ধুরা, সময়টা 2022 সালে ফেব্রুয়ারি। হঠাৎ করে পৃথিবী থমকে যায় যখন রাশিয়ার ট্যাঙ্ক আর ক্ষেপণাস্ত্র ইউক্রেন সীমান্তে পেরিয়ে ঢুকে পড়ে কিয়েভের দিকে। সেদিন খবরের শিরোনাম গরম হয়ে ওঠে, রাশিয়ার ইউক্রেন আগ্রাসন শুরু। বিশ্বের প্রায় প্রতিটি সংবাদ মাধ্যম, অনলাইন, টেলিভিশন, নিউজ পোর্টাল, সব জায়গায় আপনি যেখানে চোখ তখন রেখেছিলেন একই নিউজ, রাশিয়ায় ইউক্রেন আগ্রাসন শুরু। এই চারটি শব্দ, ভিন্ন ভিন্ন শব্দ, কিন্তু এর যে ডিপ কত তা আপনারা একটু পরে টের পাবেন। আপনি নিশ্চয়ই খবর পেয়ে থমকে গিয়েছিলেন। সেই সময় সব কিছু বাদ দিয়ে চোখটা চলে গেছিল আপনার টেলিভিশন চ্যানেলে বা মোবাইলে। স্ক্রল করছিলেন কি হচ্ছে পৃথিবীতে, রাশিয়া কেন হঠাৎ করে ইউক্রেনে আক্রমণ চালালো। কিন্তু এখানেই কি গল্প শেষ? না, এটা আসলে গল্পের শুরু। এক জটিল ভূ রাজনৈতিক নাটকের, যার মঞ্চ সাজানো হচ্ছিল অনেক আগে থেকেই। পুতিন সে সময় বারবার পশ্চিমা দেশগুলোকে সতর্ক করেছিলেন, ন্যাটো যে পূর্ব দিকে তার ক্ষমতা বাড়াচ্ছে তা রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি। এই পূর্ব দিকটা কেন এত জরুরি সেটা আমি আপনাদের অল্প কথায় বুঝিয়ে দিই। কারণ রাশিয়ার ম্যাক্সিমাম নদী বলেন, যে সাগরটা রয়েছে, যে জলাভূমি রয়েছে, বছর পর বছর বরফের নিচে থাকে। আর যে দিকটার কথা বলছি সেখানে গুরুত্বপূর্ণ বন্দর আছে। এখান থেকে রাশিয়ার লাইফ লাইন, ব্যবসা বাণিজ্য, খাদ্য সব কিছু আমদানি রপ্তানি, তেল, গ্যাস এগুলো করে থাকে। তাই সেটা ছিল তার অস্তিত্বের ব্যাপার। কিন্তু সেই সতর্কতা উপেক্ষা করে ইউক্রেনকে ন্যাটো জোটে নেওয়ার অপতৎপরতা চলতে থাকে। কিয়েভে সরকার বদল, যুক্তরাষ্ট্র, ইউরোপের প্রশিক্ষণ, অস্ত্র সহায়তা, চোখের পলকে এই কাজগুলো হয়ে যাচ্ছিল। কেউ জানতো না। আর পশ্চিমী মিডিয়ার আপনার কথা জানেনই ভালো করে, সব কিছু বাইরে আসে না। তাই এই কুটি কিন্তু অনেক দিন ধরেই চালা হচ্ছিল, সাজানো হচ্ছিল। পাজেল খেলেছেন না আপনি? পাজেলের কালারগুলো এক করতে হয়, প্রথমে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। সেই পাজেলটা অনেক দিন আগে থেকেই এক জায়গায় ঠিকঠাক কালারে বসানোর চেষ্টা করছিল ইউরোপের দেশগুলো। সব মিলিয়ে রাশিয়ার চারপাশে যেন তৈরি হচ্ছিল এক অদৃশ্য ফাঁদ। আপনি চোখে দেখবেন না, কিন্তু আপনার চারপাশে একটা কিন্তু ফাঁদ তৈরি হচ্ছিল। কি বন্ধুরা, ঘটনাটা ধরতে পেরেছেন তো? পুতিনের দাবি ছিল, আমরা যুদ্ধ চাইনি, আমাদের বাধ্য করা হয়েছে। কথাটা কিন্তু আসলেই ঠিক। আমরা তো গভীরে যাচ্ছি না, আমরা তো অনেক দূরে থাকি।
আপনারাও যেখান থেকে আসেন সেখানে দেখবেন যে রাশিয়াকে আসলেই বাধ্য করা হয়েছিল। একদিক থেকে দেখলে কথাটা যুক্তিও ছিল, কারণ 2014 সালে ক্রিমিয়া দখলের পর থেকেই পশ্চিমা শক্তিগুলো রাশিয়াকে কোণঠাসা করার কৌশল নিয়েছিল। ওই যে আমি বলছিলাম পাজেলটা সাজানো হচ্ছে তখন থেকে কিন্তু। আর অন্যদিকে ইউক্রেন চেয়েছিল ইউরোপের সঙ্গে নিরাপত্তা আর উন্নয়নের ভবিষ্যৎ। কথায় বলে না, সুখে থাকলে ভূতে কিলায়। এত সুন্দর একটা দেশ, রবি শস্য উৎপাদন হয় পুরো ইউরোপ জুড়ে, তারা শস্য রপ্তানি করে কোটি কোটি ডলার আমদানি করছে। তাদের কিন্তু সানফ্লাওয়ার অয়েল, অনেক কিছু, মাস্টার্ড অয়েল, অনেক কিছু আমাদের দেশেও আসতো। কিন্তু ওই একই কথা, আপনি বেশি সুখে আছেন, এখন আপনাকে একজন কিলাচ্ছে। সেই কিলানিটা ছিল ন্যাটোতে ঢুকার। কিন্তু সেই স্বপ্নের পেছনে লুকিয়ে ছিল মহাশক্তিগুলোর পুরনো হিসাব নিকাশ, যার মাসুল এখন ইউক্রেনের জনগণ গুনছে, আর যার প্রতিধ্বনি আজও কাঁপছে পুরো বিশ্ব রাজনীতিতে। প্রতিটি ড্রোন হামলা, প্রতিটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতি হামলায় ক্ষতি কার হয়? ক্ষতি হয় সাধারণ মানুষের। দর্শক, এটা তো আপনারা ভালো করে জানেন। আর তখন থেকে শুরু হয় নতুন কোল্ড ওয়ারের আরেকটা চ্যাপ্টার। বইয়ের তো অনেকগুলো চ্যাপ্টার থাকে, আরেকটা নতুন চ্যাপ্টার খুলে গেল। রাশিয়া বনাম পশ্চিমা জোট, যেখানে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি নিষেধাজ্ঞা, প্রতিটি ক্ষেপণাস্ত্রে যেন দাবার ঘুঁটি হয়ে উঠেছিল বৈশ্বিক শক্তির খেলার বোর্ডে। С днем Великой Победы! Ура! রাত গভীর, একটা ছোট্ট শহরের আকাশে নিস্তব্ধ নীরবতা। আকাশে তারা দেখা যাচ্ছে। যারা রাতে ঘুমান না তারা আর এক সময় ছাদে গিয়ে বা ব্যালকনিতে দাঁড়িয়ে বা আপনার ছোট্ট জানালা দিয়ে আকাশে তারা দেখেন, সেই রকম একটা পরিবেশ। হঠাৎ রাডারের পর্দায় ভো ভো যে শব্দটা হয় সেটা বন্ধ হয়ে গেল, কিন্তু আরেক দিকে লাইটিং সিলিন্ডারের মতো আঘাত হানলো প্রচণ্ড শব্দে, বুম। রাশিয়ার নতুন কৌশল এত নিখুঁত যে শত্রু চোখে দেখে না, তবু শেকড় কেটে ফেলে। পুরনো দিনের খোলা মাঠে তরবারি হাতে যুদ্ধ আর এখন হয় না। এখন এটি অদৃশ্য যুদ্ধ। স্ট্র্যাটেজি বদলেছে, ভাবনাই বদলে গেছে। রাশিয়ার ওয়ার মেশিন যেন আবার পুরো শক্তিতে জেগে উঠেছে, ধীরে, নিঃশব্দে, কিন্তু মারাত্মকভাবে। আর ইউক্রেন, তারা এখন কৌশলের এই ঘূর্ণিবতে টিকে থাকার লড়াই করছে, যেখানে প্রতিটি ভুলের মূল্য দিতে হচ্ছে রক্ত আর সময় দিয়ে। প্রায় 3 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর রাশিয়া যেন নতুন ছন্দে ফিরছে, আর ইউক্রেন ক্রমেই পড়ছে বেকায়দায়। কিসের বেকায়দায়? কৌশলগত বেকায়দায়। একের পর এক সামরিক পরিকল্পনা, যুদ্ধ কৌশল ও অস্ত্র ব্যবহারে মস্কো এমন সব পরিবর্তন আনছে যা ইউক্রেনের সেনাবাহিনী ও পশ্চিমা মিত্রদেরও ভাবিয়ে তুলছে। অথচ ইউরোপ তাদেরকে গ্রেট বলে সব দিক থেকে। যুদ্ধের কৌশল, যুদ্ধের টেকনোলজি, তারা যুদ্ধে যে সমরাস্ত্র ব্যবহার করছে, কিন্তু তাকেও টেক্কা মারছে পুতিন। তাই বলা যায় পুরনো খেলার নতুন নিয়ম। পুতিনের খেলায় মস্কো আবার ঘুরে দাঁড়ালো। ন্যাটো চিন্তায়, কিয়েভ অস্থিরতা, কথাগুলো সাজান্ত। দর্শক, কি দাঁড়াবে? পুতিন, রাশিয়া কৌশল, সাহস আর এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়। ইউক্রেন যুদ্ধের শুরুর দিকে যেভাবে রাশিয়ার সরাসরি হামলা ও ট্যাঙ্ক অগ্রযাত্রার উপর অনেকটা নির্ভর করছিল, এখন সে ধারা পুরোপুরি বদলে গেছে। আপনার চোখকেও সেটা ফাঁকি দেয়নি, আপনিও দেখেছেন বন্ধুরা। বর্তমানে তারা হাইব্রিড ওয়ারফেয়ারটা শুরু করেছে, যেখানে ড্রোন, সাইবার আক্রমণ, ইলেকট্রনিক জ্যামিং এবং ক্ষেপণাস্ত্র হামলার কম্বিনেশনে যুদ্ধ পরিচালনা করছে। মস্কো এখন ইউক্রেনের ফ্রন্ট লাইনে নয়, বরং তাদের কমিউনিকেশন, সরবরাহ চেইন ও শক্তি অবকাঠামো ধ্বংসে মনোযোগ দিয়েছে। কেন দিয়েছে? ইউক্রেন তা হারে হারে টের পাচ্ছে। রুশ সেনাবাহিনীর নতুন শক অ্যান্ড সাইলেন্ট কৌশলে দেখা যাচ্ছে বড় আক্রমণের আগে ইউক্রেনের ড্রোন ও রাডার সিস্টেম নিষ্ক্রিয় করে দেওয়া হচ্ছে, তারপর হঠাৎ করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। বলা নাই কওয়া নাই, আপনার আকাশ চিরে চলে গেল একটা
হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কি আপনি একটু গুগল করলেও দেখে নিতে পারবেন, অথবা আপনি ইতিমধ্যে জানেন। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এক কর্মকর্তা জানিয়েছিলেন যে রাশিয়ার হামলার ধরন এখন পুরোপুরি বদলে গেছে। তারা আর সরাসরি লড়ছে না, অদৃশ্য থেকে আঘাত করছে, যেটা আমরা বলি শ্যাডো ফাইট। ফ্রন্টলাইনে ইউক্রেনের সেনারা এখন সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে ড্রোন যুদ্ধে। রাশিয়া রাতের বেলায় বিপুল সংখ্যক অসংখ্য শাহেদ ও ল্যান্সের ড্রোন ব্যবহার করছে, যা শনাক্ত করাই কঠিন হয়ে পড়ছে ইউক্রেনীয়দের জন্য। এদিকে পশ্চিমা অস্ত্র সহায়তা কমে যাওয়ায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা দিন দিন দুর্বল হয়ে পড়ছে। চিন্তায় পড়ে গেছেন জেলেনস্কি। রাশিয়া শুধু যুদ্ধক্ষেত্রে নয়, অর্থনৈতিক কৌশলও পাল্টেছে। পশ্চিমা নিষেধাজ্ঞার পর তারা এশিয়ার বাজারের দিকে ঝুঁকছে। চীন, ভারত, ইরান, উত্তর কোরিয়ার সঙ্গে বাণিজ্য অস্ত্র চুক্তি বাড়িয়ে তুলছে। তার ফলে কি হচ্ছে দর্শক? তার ফলে অর্থনৈতিক চাপ অনেকটা হালকা হয়েছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো শুধু হিসাব নিকাশই করছেন। হিসাব নিকাশ করে কি বের করলেন তারা বের করছে রাশিয়া এখন নিষেধাজ্ঞা প্রতিরোধে নতুন কাঠামো তৈরি করেছে, কিন্তু তাদের হিসাব নিকাশ করতে অনেক দেরি হয়ে গেছে। আমরা তো আমাদের কথা বললাম, আমরা টুকটাক বিশ্লেষণ করি বিভিন্ন অনলাইন থেকে, পোর্টাল থেকে, টেলিভিশন থেকে করে আপনাদের এখন এই বিষয়গুলো নিয়ে যারা কাজ করে সব সময় দিন রাত, সে বিশ্লেষকরা কি বলছেন। তাদের মতে পুতিন এখন যুদ্ধের থার্ড স্টেপ শুরু করেছেন, যেখানে লক্ষ্য কিন্তু দখল নয়, বরং ইউক্রেনকে ধীরে ধীরে ভেতর থেকে নিঃশেষ করে দেওয়া। প্রথম ধাপে আমরা কি দেখেছি বন্ধুরা? প্রথম ধাপে ছিল আমি আমার পাওয়ার দেখালাম। আপনারা দুইটা দেশ যখন যুদ্ধ করে তখন প্রথমে যা যা থাকে হিট করতে থাকে একটার পর একটা, তাকে বলে পাওয়ার শো। আর দ্বিতীয় সেকেন্ড স্টেজে কি ছিল? অবস্থান রক্ষা। আমি আমার অবস্থানটা রক্ষা করে রেখেছি, নিষেধাজ্ঞা হোক, যা হোক, যত আর্টিলারি ফায়ার হোক, আমি আমার জায়গা থেকে সরবো না। আমার যত প্রতিরক্ষা আছে, আকাশ প্রতিরক্ষা, ভূমি প্রতিরক্ষা, সব দিয়ে আই ডিফেন্স মাইসেলফ। আর এখন শুরু হয়েছে থার্ড স্টেপ, যেখানে রাশিয়া মনস্তান্ত্রিক ও প্রযুক্তিগত যুদ্ধের পথ বেছে নিয়েছে। ন্যাটো সদর দপ্তর এখন আলোচনার মূল বিষয়, রাশিয়া যদি এইভাবে কৌশল বদল করে ইউক্রেনকে একদম নিঃশেষ করে দেয়, তবে পশ্চিমা মিত্ররা কীভাবে প্রতিক্রিয়া দেখাবে? তারা বসে কি করবে? মিটিং করবে, কফি খাবে, না হাসি তামাশা করবে, নাকি অস্ত্র বিক্রি করবে? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য প্রকাশ্যে বলেছিলেন, আমরা চাই না ইউরোপের আরেকটি অবিরাম যুদ্ধ হোক, মানে আরেকটি দেশ যেন জড়িয়ে না যায়। এমন অবস্থায় ইউক্রেন এখন রাজনৈতিক ও সামরিক দুই দিক থেকেই প্রচণ্ড চাপে। ইউক্রেন যুদ্ধ, পশ্চিমা নিষেধাজ্ঞা আর কূটনীতিক এক ঘরে অবস্থান, সব কিছুর পরেও রাশিয়া যেন আবার ফিরছে তার পুরনো ছন্দে, যেটা আমরা আগে বললাম। সামরিক, কূটনীতিক এবং জ্বালানি, তিন জায়গায় মস্কো এখন সব পদক্ষেপ নিচ্ছে, যা ন্যাটো জোটের ঘুম কেড়ে নিচ্ছে। আপনি সারাদিন খাটাখাটনি করলেন, রাতে যদি শান্তিতে ঘুমোতে না পারেন, আপনার অবস্থা কি হবে? ন্যাটোর অবস্থা ঠিক সেই রকমই হয়েছে। ইউক্রেন সীমান্তে সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার সামরিক কার্যক্রম দেখা গেছে এক নতুন গতি। অত্যাধুনিক ড্রোন, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের সমন্বয়ে রাশিয়া যেন নতুন কৌশল প্রয়োগ করছে। পুরো ব্যাপারটা একটা প্যাকেজ, কোনো কিছু শেষ নাই, একটা একটু কম থাকলে আরেকটা বেশি দিয়ে সেটা অ্যাডজাস্ট করে দিচ্ছে। নিষেধাজ্ঞা একেবারে গায়ে লাগছে না। পশ্চিমা নিষেধাজ্ঞার ধাক্কা সামলে উঠেছে রাশিয়ার অর্থনীতি। এশীয় বাজার, বিশেষ করে চীন, ভারত ও মধ্যপ্রাচ্যের সঙ্গে তাদের বাণিজ্য চ্যানেলগুলো আরও শক্তিশালী করেছে ক্রেমলিন। এই কথাটা কিছুক্ষণ আগে বলেছে, এখন ডিটেলসে বললাম। রাশিয়ার জ্বালানি রপ্তানি এখন আগের তুলনায় 12% বেড়েছে। আপনি একবার ইমেজিন করেন, আপনার উপরে হাজার হাজার, 16,000-এর উপরে নিষেধাজ্ঞা, তারপরে আপনি কিভাবে, কোন টেকনিকে, ডার্ক ফিল্ডে, না কিভাবে আপনি আপনার এগুলোর মাঝেও 12% ব্যবসা বাণিজ্য বাড়িয়ে ফেলেছেন। মিরাকল। আর যা ইউরোপের বাজার হারানোর ক্ষতি অনেকটা পুষিয়ে দিয়েছে। কিন্তু ভিতরে ভিতরে ইউরোপের অনেক দেশ এখনও তেল কিনছে থার্ড পার্টি দিয়ে ঘুরে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন রাশিয়া এখন পশ্চিমা অর্থনৈতিক চাপে টিকে থাকা নতুন ফর্মুলা খুঁজে পেয়েছেন। শি জিনপিংয়ের সঙ্গে সাম্প্রতিক বৈঠক, ইরানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, উত্তর কোরিয়ার অস্ত্র সহযোগিতা, সব কিছু মিলে মস্কো এক নতুন কূটনৈতিক ঘূর্ণিঝড় তৈরি করেছে। টর্নেডো যাকে বলে,
যারা এই টর্নেডোর মধ্যে আসবে তাদের অবস্থা ফিনিশ। একজন ইউরোপীয় কূটনীতিক মন্তব্য করেছেন, রাশিয়া এখন আর প্রতিরক্ষায় নেই, তারা আবার আক্রমণাত্মক কূটনীতি শুরু করেছে। দ্য গার্ডিয়ান থেকে দ্য পলিটিকো, সব জায়গায় এখন একটাই বাক্য ঘুরছে, মস্কো ইজ ব্যাক অন ট্র্যাক। বিশ্ব কূটনীতির খেলায় রাশিয়ার এই প্রত্যাবর্তন শুধু সামরিক নয়, একে মনস্তান্ত্রিক বিজয় হিসেবেও দেখা যাচ্ছে। রাশিয়া যেন বলছে, আমাদের গুণে দেখো না, আমরা ছন্দে ফিরেছি। ন্যাটো যুক্তরাষ্ট্রের জন্য এটি শুধু এক সামরিক চ্যালেঞ্জ নয়, বড় এক কূটনীতিক সংকেত বটে যে মস্কোকে অবহেলা করার সময় একেবারেই শেষ। কয়েক সপ্তাহের জল্পনা কল্পনা এবং আলোচনার পর যুক্তরাষ্ট্র থেকে ইউক্রেনকে টমাহক লঞ্চ রেঞ্জ ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহের সম্ভাবনা আবার সামনে এসেছে। এটি যদি বাস্তবে হয় তাহলে যুদ্ধের কৌশল পাল্টে যেতে পারে, কিন্তু কতটুকু পাল্টাবে তার সময় বলে দিবে। তবে মস্কো তা মেনে নেবে না। ক্রেমলিন ইতিমধ্যে কঠোর সতর্কতা ও হুঁশিয়ারি উচ্চারণ করেছে। যদিও এর মধ্যে চমক, দর্শক চমকটা আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন, সেটা হলো পুতিন ট্রাম্পকে ফোন করে বসেছেন, তাই ইউক্রেনের টমাহক পাওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তার মানে হাতে আসতে আসলো না। ক্রেমলিন ও রাশিয়ার শীর্ষ কৌশলগত গোয়েন্দা ও রাজনৈতিক নেতারা ইতিমধ্যে বলছেন যে টমাহক সরবরাহ হলে তার নতুন পর্যায়ের উত্তেজনার সৃষ্টি হবে এবং রাশিয়া তা কঠোরভাবে প্রতিহত করবে। প্রয়োজনে এই অস্ত্রগুলোকে ধ্বংস করা হবে অথবা সরাসরি যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক গুরুতরভাবে প্রভাবিত হবে বলে ঘোষণা দিয়েছেন রুশ নেতারা। রাশিয়ার সম্ভাব্য উত্তরগুলো কেবল প্রতিরক্ষা নয়, বরং আক্রমণাত্মকও হবে। তারা আরও হাইপারসনিক আঘাত, বড় পরিসরের ড্রোন ও ক্যালিবার ইস্কান্দার ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার বাড়াতে পারে। এছাড়া স্পেশাল অপারেশন, সাইবার হামলা ও লজিস্টিক সাপ্লাই লাইন ভাঙতে চক্রান্ত বাড়াতে পারে, মানে ভিতরে তাদের লোকজন দিয়ে এগুলো ধ্বংস করতে পারে। আর টমাহক কেবল অস্ত্র নয়, এটা কৌশলগত সংকেত। যদি কিয়েভ পায় টমাহক, যুদ্ধের গতি বদলে যেতে পারে, কিন্তু মস্কো ছাড়বে না। তারা বেগতিক প্রতিক্রিয়া, কৌশলগত পুনর্বিন্যাস এবং কূটনৈতিক চাপ দিয়ে পাল্টা জবাব দিতে দেখা যাবে। যুদ্ধক্ষেত্রে এখন আর কেবল গোলাবারুদ নয়, এটি কূটনীতি, তথ্য, লজিস্টিকের সমন্বিত লড়াই। চীনের টেকনোলজি, এ নিয়ে এতদিন জল্পনা কল্পনা চলছিল, তা অবশেষে বাস্তবে নিল। আমরা কিছুদিন আগে সেটা দেখতে পেরেছি গণমাধ্যমে, আপনার চোখও এড়িয়ে যায়নি। রাশিয়ার যুদ্ধ অভিযানে এখন যুক্ত হচ্ছে চীনা রাডার সিস্টেম। আন্তর্জাতিক গোয়েন্দা সূত্র ও পশ্চিমা সামরিক বিশেষজ্ঞরা দাবি করছেন, ইউক্রেন যুদ্ধক্ষেত্রে রাশিয়ার বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় ইতিমধ্যে চীনের তৈরি রাডার প্রযুক্তি ব্যবহার শুরু করে দিয়েছে। আর এটাই ছিল ন্যাটোর সবচেয়ে বড় দুঃস্বপ্ন, রাশিয়া চীন সামরিক প্রযুক্তির জোটবদ্ধতা। ও মাই গড, এটা যদি হয়ে থাকে বা হচ্ছে, তাহলে তো ন্যাটোর সদস্যরা ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হবে। আপনার যখন ঘুম না আসে এগুলো, তখন আপনি কি করেন? চীনের রাডার এখন রুশ ফ্রন্টলাইনে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশ্যে কিছু না জানালেও পশ্চিমা গোয়েন্দা স্যাটেলাইট ছবিতে দেখা গেছে ইউক্রেন সীমান্তের কাছাকাছি JY-27 ও YLCB-E মডেলের উন্নত চীনা রাডার স্থাপন করা হয়ে গেছে, মানে খাম্বা লাগানো হয়ে গেছে, নজরদারি শুরু। এই রাডারগুলো স্টেলের যুদ্ধ বিমান শনাক্ত করতে সক্ষম। আপনি B-2 পাঠান না কেন, এটাও ধরা পড়ে যাবে, যা যুক্তরাষ্ট্রে F-35 বা ন্যাটোর রিকগনাইজেশন জোটগুলোর জন্য বড় হুমকি। একজন ইউরোপীয় সামরিক বিশেষজ্ঞ এই নিয়ে মন্তব্য করেছেন, রাশিয়া যদি চীনের রাডার প্রযুক্তি পুরোপুরি ইন্টিগ্রেট করে, তবে ন্যাটোর বিমান প্রতিরক্ষা কৌশল সম্পূর্ণ বদলে যাবে। এটা শুধু যুদ্ধক্ষেত্র নয়, গোটা ইউরোপের নিরাপত্তা ব্যবস্থায় এক নতুন ধাক্কা। ধরেন এটা নিরাপত্তা আর এটা রাশিয়ার ধাক্কা, এটা সরে যাবে। ন্যাটোর সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই অংশীদারিত্ব ইউরোপের জন্য এক ভয়াবহ বার্তা। যদি রাশিয়া ও চীনের সেন্সর ডাটা একত্রে কাজ করে, তবে ন্যাটোর আকাশপথে নজরদারি স্টেলথ অপারেশন প্রায় অকার্যকর হয়ে যাবে। একজন ন্যাটো কর্মকর্তা বলেছেন, আমরা আশঙ্কা করছিলাম যে একদিন রাশিয়া ও চীনের প্রযুক্তি একত্রে ব্যবহার হবে, আজ সেটাই ঘটেছে। রাডার বা সেন্সর শুধু অস্ত্র নয়, এটি তথ্যের উৎস। চীনের রাডার সিস্টেম রাশিয়াকে যে তথ্য দিচ্ছে তা ইউক্রেনের বিমান চলাচল
ক্ষেপণাস্ত্র অবস্থান ও ড্রোন কার্যক্রমে বিপুল সুবিধা দিচ্ছে। এর ফলে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী আগাম হামলার সংকেত একেবারেই পাচ্ছে না, আর রুশ ক্ষেপণাস্ত্র আগের চেয়ে বেশি নির্ভুলভাবে, ওই যে পিন পয়েন্টের কথা বলেছেন, নির্ভুলভাবে আঘাত হানছে। বুম করে শব্দ হচ্ছে, সব শেষ। রাশিয়া চীনের এই রাডার সহযোগিতা শুধু যুদ্ধক্ষেত্রের এক সামরিক পদক্ষেপ নয়, এটি এক নতুন ভূ রাজনৈতিক সমীকরণের সূচনা, যা আমরা বারবার বলে আসছি। ন্যাটোর চোখের সামনে এখন এক বাস্তবতা দাঁড়িয়ে আছে। যুদ্ধের মঞ্চে এখন যে নতুন ছন্দ দেখা দিয়েছে, টমাহক, হাইপারসনিক, ড্রোন, রাডার এবং সাইবার, এই সব মিলিয়ে এটি একটি গভীর বহুমাত্রিক লড়াই। ফলাফল শুধু মাঠে না, রাজনৈতিক মানচিত্রে, অর্থনৈতিক ও বৈশ্বিক ঐতিহ্যের প্রবল আঘাত করবে। পৃথিবীর কোনো এক দেশ যদি একদিন গর্ব করে বলতে পারে, দর্শকরা খুব গভীরভাবে এই লাইনটা আমি আবার বলছি, আবার শুনুন, পৃথিবীর কোনো এক দেশ যদি একদিন গর্ব করে বলতে পারে আজকের যুদ্ধই আগামী দিনের শিক্ষা, তবে সেই সময়টা খুব দূরে নয়। আমরা সেই বাস্তবতার দিকেই দ্রুত এগিয়ে যাচ্ছি, যেখানে প্রতিটি সংঘাত, প্রতিটি কৌশল ভবিষ্যতের জন্য হবে এক জীবন্ত ডিকশনারি। আপনি পাতা উঠাবেন, এভাবে পাতা উল্টাবেন আর দেখবেন কিভাবে কখন কি কৌশল রাশিয়া চেঞ্জ করেছে। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিন পর্বটি আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন, যাতে আরও অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমাদের খবর সংযোগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিদিন নিয়ে আসি নতুন দৃষ্টিকোণ, নতুন বিশ্লেষণ। আজকের মতো এখানে শেষ করছি। আগামীকাল আবার হাজির হব কোনো নতুন দেশ, মহাদেশ বা ব্যক্তিত্ব নিয়ে গভীর আলোচনায়। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।